আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ফিজিক্স 1-এর 7ম অধ্যায় সরল দোলন গতি এই চ্যাপ্টারটা করাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ধৈর্য সহকারে সবাই আমার সাথে থাকবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, সরল দোলন গতি সম্পর্কে তোমার যদি বুঝতে হয় আগে, তাহলে তোমাকে বুঝতে হবে পর্যায় গতিটা কি। হ্যাঁ, পর্যায় গতি বা পর্যাবৃত্ত গতি এটাও বলতে পারো, অর্থাৎ পিরিয়ডিক মোশন। ঠিক আছে, পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি। তো সরল দোলন গতি যদি তোমার বুঝতে হয় তার আগে পর্যায় গতিটা বুঝতে হবে। তো পর্যায় গতিটা হচ্ছে যখন কোনো নির্দিষ্ট বস্তু বা কণা তার এমন গতিতে চলে নির্দিষ্ট সময় পর পর, যার গতিটা পুনরাবৃত্তি ঘটে, মানে একই গতি নির্দিষ্ট সময় পর পর বারবার ফিরে আসে, সেটাই হলো পর্যাবৃত্ত গতি বা পর্যায় গতি বা ইংলিশে পিরিয়ডিক মোশন বলে। যেমন তুমি ঘড়ির কাঁটা ধরো, এই একটা ঘড়ি। তো এই ঘড়ির কাঁটা কিন্তু কি করে, যে নির্দিষ্ট সময় পরে আবার এখানে ঘুরে আসে, তারপরে আবার এখানে ঘুরে আসে, একই জায়গায় বারবার কিন্তু সে কি ঘুরে আসতেছে। তাহলে এটা একটা কিন্তু পর্যায় গতি বা পর্যাবৃত্ত গতি সম্পন্ন, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর তার এই গতিটা বারবার কি ফিরে আসতেছে। আচ্ছা, তারপরে তোমার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করতেছে, প্রদক্ষিণ করে 365 দিন পর আবার এইভাবে ঘুরে বারবার এইভাবে আসতেছে। তার মানে এটাও একটা কি পর্যায় গতি। এরপরে তোমার যে আমরা দোলনায় চড়ি, তাই না? তো এরকম ধাক্কা দিলে কি এদিকে যায় আবার ফিরে আসে, ঠিক আছে? ধাক্কা দিলে আবার একই জায়গায় বারবার আবার ফিরে আসতেছে। তার মানে এটাও একটা কি দোলনার গতিও একটা পর্যায় গতি। এবং আমাদের সরল দোলক আছে, তাই না? তো এই যে সরল দোলকের যে গতিটা, সরল দোলকের সুতার সাহায্যে কি একটা ভারী বস্তু ঝোলাই দেওয়া হয়, এটাকে বব বলা হয়। এবং এটা কি করতে থাকে, বাধাহীনভাবে এটা দুলতে থাকে। ঠিক আছে, যখন কোনো নির্দিষ্ট একটা বিন্দু হতে একটা ভারী বস্তুকে সুতার সাহায্যে বাধাহীনভাবে সে মানে দুলতে থাকে, তখন এটা একটা কি সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম ইংলিশে। ঠিক আছে, সরল দোলক। তো এই সরল দোলকের গতিও কি একটা পর্যায় গতি, অর্থাৎ সে এক মানে নির্দিষ্ট সময় পর পর বা মানে বারবার সে কি করতেছে, একবার এদিকে একবার এদিকে, অর্থাৎ বারবার তার গতির পুনরাবৃত্তি ঘটতেছে। সে একবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, তো এটাও কি একটা পর্যায় গতি। তো আমাদের কিন্তু এই অধ্যায়ে একটা প্রমাণই আছে, যে প্রমাণ করো যে সরল দোলকের গতি সরল দোলন গতি, এটা কিন্তু একটা প্রমাণ আছে। ঠিক আছে, তো এই সরল দোলকের এখান থেকে এইটুকু হচ্ছে কি বলে কার্যকারী দৈর্ঘ্য এল, এবং এখান থেকে এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য ছোট হাতের এল। হ্যাঁ, আর এইটুকু হচ্ছে আমার ববের ব্যাসার্ধ, এটাকে বব বলে। তা এল সমান আমরা লিখতে পারি ছোট হাতের এল যোগ আর। আচ্ছা, তো এই বিষয়টা আমি পরে আসতেছি। তো পর্যায় গতি তোমরা এটা বুঝতে পারছো, যে যখন নির্দিষ্ট কোনো কণা নির্দিষ্ট সময় পর পর যদি তার গতির পুনরাবৃত্তি ঘটায়, তাহলে তাকে পর্যায় গতি বলে। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছো। এখন এটা মুছে দিই। তো এখন আসো সরল দোলন গতি এইটা কি, সরল দোলন গতিটা কি এটা আমরা বুঝি। সরল দোলন গতি আচ্ছা, তো সরল দোলন গতি হচ্ছে যে গতি
আমি এখানে কয়টা পয়েন্ট আকারে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সরল দোলন গতির বৈশিষ্ট্য যদি চাই তাহলে তুমি এইভাবে লিখতে পারো। তো এটার সংজ্ঞাটা আমি এইভাবে না লিখে পয়েন্ট আকারে লিখলাম। যে গতি প্রথমত পর্যায় গতি সম্পন্ন, পর্যায় গতি সম্পন্ন, যে গতি পর্যায় গতি সম্পন্ন এবং রৈখিকভাবে চলে, মানে সোজা রৈখিকভাবে চলে, তার গতিপথটা হচ্ছে রৈখিক, সরল, স্ট্রেট, এবং এর ত্বরণ নির্দিষ্ট বিন্দু অভিমুখী, বিন্দু অভিমুখী, এবং ত্বরণটা হচ্ছে কি, এর সাম্যাবস্থা থেকে যে সরণ ঘটবে সেই সরণের হচ্ছে সমানুপাতিক। তো এক্সেলারেশন মানে তোমার ত্বরণ, এটা এ দিয়ে প্রকাশ করলাম। সরণটা যদি এস হয়, সরণের হলো সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণ নির্দিষ্ট একটা বিন্দু অভিমুখী এবং এর সরণের হলো সমানুপাতিক, ঠিক আছে, এবং বিপরীতমুখী, এজন্য এটা মাইনাস দিলাম আমি। এবং এটা একটা কি, দোলন গতি। তো এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো সবই সরল দোলন গতির বৈশিষ্ট্য। তাহলে তুমি সংজ্ঞাটা এভাবে বলতে পারো, যে গতি পর্যায় গতি সম্পন্ন এবং রৈখিকভাবে চলে এবং এর ত্বরণ নির্দিষ্ট বিন্দু অভিমুখী এবং সরণের সমান ও বিপরীত, এটা তুমি বলতে পারো, সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ঠিক আছে। এবং এটা একটি দোলন গতি, সেটাই হচ্ছে সরল দোলন গতি। আশা করি বুঝতে পারছো। যদি তোমাকে বলে সরল দোলন গতির বৈশিষ্ট্য, সরল দোলন গতির বৈশিষ্ট্য, তাহলে তোমাকে এইভাবে পয়েন্ট আকারে লিখলেই হবে। আচ্ছা, তা এখন বলছে যে প্রমাণ করো যে সরল দোলকের গতি একটা সরল দোলন গতি। এইটা আমরা একটু প্রমাণ করি, আসো। তো প্রথমত একটা যে সরল দোলক, এটা আমি যদি আঁকি, ধরো এখানে একটা সরল দোলক আঁকি, সরল দোলকের এখানে একটা বিন্দু থেকে সুতার সাহায্যে একটা ভারী বস্তু, যেটাকে বব বলে, এটাকে ঝুলিয়ে দিলাম। তো এইটা এখান থেকে এইটুক হচ্ছে কি, ববের ব্যাসার্ধ আর, এবং এইখান থেকে এইটুক হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, ঠিক আছে, বড় হাতের এল, এবং এইখান থেকে এইটুক হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে ছোট হাতের এল, অর্থাৎ এল ইকুয়াল এল যোগ আর লেখা যায়। তো এখন এটা এই পাশে দিই এল। আচ্ছা, এখন হচ্ছে এই সরল দোলক এইভাবে যখন আসে, ধরো এই বিন্দুটা হচ্ছে এ আর এখানে ও থেকে ঝুলিয়ে দেওয়া আছে, তো এই বিন্দুতে যখন এইভাবে সে থাকবে তখন কিন্তু সে কি, সাম্যাবস্থায় আছে। যখন আমি তাকে একটা বল প্রয়োগ করব, সে তখনই এদিকে যাবে, বা ধরে টান দিলে এদিকে যাবে, ছেড়ে দিলে আবার সেদিকে আসবে, আবার এদিকে যাবে। তা যখন সে এইভাবে খারাপ অবস্থায় আছে, তখন কিন্তু তার একটা ওজন বল পৃথিবীর কেন্দ্রের দিকে কি করতেছে, কাজ করতেছে। এইটা হচ্ছে ওজন বল, আমরা জানি যে এমজি, সেটা কি, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে। কিন্তু আমি যদি এই কলমটা এভাবে ছেড়ে দিই তাহলে এটা পড়ে যাবে, কিন্তু আমি যদি ধরে রাখি তাহলে তার পড়বে না। তাহলে কেন্দ্রের দিকে ওজন বলটা কাজ করলেও আমি যে এখানে ধরে রাখছি, এজন্য এই ওজন বলটা কি, প্রশমিত অবস্থায় আছে, মানে ওজন বল এখানে কাজ করতেছে না। কারণ কি, সুতা এখানে বাঁধা, এই সুতার টানের জন্য এই ওজন বলটা প্রশমিত অবস্থায় আছে। তা এখন যখন এইভাবে আছে, আমি যখন একে এই বিন্দু থেকে, ধরো আমি এদিকে তাকে বল প্রয়োগ করে এখানে নিলাম, হাত দিয়ে টেনে হোক ঠেলা দিয়ে হোক, ধরো এখানে নিলাম,
এটা বি বিন্দু। আচ্ছা, এটা বি বিন্দুতে এভাবে নিলাম, সে এখান থেকে একটা সরণ ঘটলো তার কত এক্স। তা এখন যখন এইভাবে ছিল ওজনটা, কিন্তু আমি যখন তাকে এইভাবে নিয়ে গেছি তখন কি হয়েছে, ওজন কিন্তু ঠিকই নিচের দিকে কাজ করতেছে, কেন্দ্রের দিকে। তুমি যেভাবেই নাও ওজন কিন্তু নিচের দিকে কাজ করবে, এদিকে নাও ওইদিকে নাও ওজন নিচের দিকে কাজ করবে। তার মানে এখানে কি দাঁড়ালো, এইখানে ভার্টিক্যালি যেটা ছিল সেটা এরকম হয়ে গেল, কিন্তু ওজন এদিকে কাজ করতেছে। আবার এদিকে তাকে কি এক্স দূরত্ব তাকে হরিজন্টালি একটা বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এখানে হরিজন্টালি তাকে বল প্রয়োগ করা হয়েছে। আবার এই দিকে তার ভার্টিক্যালি কাজ করতেছে এই ওজনটা, কিন্তু সে কিন্তু তার কেন্দ্রের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, এখানে একটা উপাংশ হয়ে গেল, তাই না, দুইটা, এদিকে একটা এবং এইদিকে একটা। তা আমরা জানি যে যখন দুইটা উপাংশ হয় সাধারণত, এবং আমি এইটা যদি একটা কোণ দিই, ধরো যে থিটা কোণে এ বিন্দুকে থিটা কোণে বিতে নেওয়া হয়েছে, এবং এখান থেকে এইটুকের দূরত্ব হলো তোমার এক্স, এই দূরত্বটা হলো এক্স দূরত্ব, ঠিক আছে। ব্যাসার্ধটা এইখানে লিখলাম আর। আচ্ছা, তাহলে এখন দেখো ও এইখানে যখন এইভাবে ছিল তখন কেন্দ্রের দিকে কাজ করতেছে, কিন্তু সুতার টানের জন্য সেটা প্রশমিত অবস্থা আছে। তা যখন আমি ওকে ঠেলা দিয়ে এইভাবে নেওয়া হয়েছে, ও কিন্তু টানটা কিন্তু এইভাবেই কেন্দ্রের দিকে সোজাই কাজ করতেছে, কিন্তু দুইটা উপাংশ হয়ে গেছে, কারণ ওকে এইভাবে হরিজন্টালি এইভাবে ঠেলা হয়েছে। আবার ওই দিকে আবার কি, এটা যখন এইভাবে ছিল তখন ভার্টিক্যালি একটা বল এবং হরিজন্টালি একটা বল ক্রিয়া করতেছে। তাই এই যে অনুরূপ কোণ থিটা, এটার জন্য এটাও কি থিটা হয়ে গেল। তাহলে একটা জিনিস কিন্তু আমরা জানি যে যখন তোমার ইনক্লাইনেডভাবে বা হেলানোভাবে যখন বল কাজ করে তখন কোণ যার সাথে থাকবে সে কি হয়, কস, ঠিক আছে। তাহলে কোণ ভার্টিক্যালের সাথে আছে, তার মানে কি হবে, এম জি হলো তোমার বল কস থিটা, আর হরিজন্টাল কি হবে এম জি সাইন থিটা। কিসের জন্য, কারণ কোণ যার সাথে আছে সে হবে কস, আর যার সাথে নাই সে হবে সাইন। তো এখানে দেখো যেহেতু এখানে দুইটা উপাংশ হয়ে গেছে, তাহলে কোণ আছে কার সাথে, ভার্টিক্যালের সাথে, তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে এম জি কস থিটা এবং হরিজন্টাল হয়ে যাবে এম জি সাইন থিটা। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, তো ভার্টিক্যালি যে বলটা সেটা কিন্তু সুতার টানের জন্য সে কি আছে, প্রশমিত অবস্থায় আছে, অর্থাৎ সে কাজ করতেছে না। কিন্তু এই যে হরিজন্টালি তাকে তুমি যে সরাইছো, সে কিন্তু এই বলের বিপরীত দিকে কি করতেছে, একটা প্রত্যয়ন বল কাজ করতেছে, মানে এই বলের বিপরীত দিকে একটা কার্যকারী বল কাজ করতেছে। এখানে দুইটা উপাংশ আছে হয়ে গেছে, একটা তোমার ভার্টিক্যাল, একটা হচ্ছে তোমার হরিজন্টাল। কিন্তু ভার্টিক্যালটা তো সুতার টানের জন্য এইটার কোনো ভ্যালু নাই, মানে এইটা এখন কাজ করতেছে না, কিন্তু ও কিন্তু কার্যকারী বল হিসাবে বিপরীত দিক থেকে একটা কাজ করতেছে। কারণ যখন তুমি এইভাবে ওইটাকে ঠেলা দিবা, ছেড়ে দিলেই তো চলে আসবে, এইদিকে বিপরীত দিকে চলে আসবে, তার জন্য হরিজন্টালি বলটা কাজ করতেছে। তার মানে এখানে যেই বলটা তুমি ফোর্স অ্যাপ্লাই করলা, প্রযুক্তি বল, তার বিপরীতে কার্যকারী বল হিসাবে কাজ করতেছে এম জি সাইন থিটা, এবং অবশ্যই ঋণাত্মকভাবে কাজ করতেছে। তো এই জিনিসটা আমি যা বললাম এইটা তোমার এখন লিখতে হবে এখানে, এটা বইতে দেয়া আছে। তারপর আমি একটু বলি যে মনে করি এম ভরের কোনো বস্তুকে ও বিন্দু থেকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। ঝুলিয়ে দেওয়া হলো
আচ্ছা, তাইলে ও বিন্দু থেকে যখন তুমি ঝুলাই দিলা তখন কি ও এ অবস্থায় সে কি সাম্য অবস্থায় আছে, হ্যাঁ? তাহলে বস্তুটি ও এ বরাবর সাম্য অবস্থায় আছে, মানে স্থির অবস্থায় আছে। এখন সে কোনো কাজ করতেছে না, শুধু নিচের দিকে এমজি বলটা খাড়া বল নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এখানে লিখতে দিয়ে পারো যে নিচের দিকে এমজি বল, নিচের দিকে এমজি বল ক্রিয়া করছে, ঠিক আছে, যা সুতার টানের জন্য প্রশমিত অবস্থায় আছে। কারণ এইভাবে যে রয়েছে সে কিন্তু এই সুতার টানের জন্য এই বলের ভ্যালু হচ্ছে না, মানে এখানে কোনো কাজ করতেছে না, ক্রিয়া করছে যা সুতার টানের জন্য প্রশমিত অবস্থায় আছে। আচ্ছা, তা এখন বস্তুটিকে এ থেকে বি বিন্দুতে এক্স দূরত্বে সরানো হলো, হ্যাঁ? বস্তুটিকে এ থেকে বি বিন্দুতে এক্স দূরত্বে সরানো হলো। আচ্ছা, তাহলে এক্স দূরত্বে তুমি যখন সরাইছো তখন এই এমজি বলটা কি দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, সরানো হলো। এই মুহূর্তে এমজি বল দুটি উপাংশে বিভক্ত হয়, যথাক্রমে কি এমজি কস থিটা এবং এমজি সাইন থিটা, এই দুইটা বল কাজ করতেছে। এমজি কস থিটা এবং এমজি সাইন থিটা দুইটা উপাংশে ভাগ হয়ে এই দুইটা বল কাজ করতেছে। তো এখন ভার্টিক্যালি যে বলটা আছে সেটা তো সুতার টানের জন্য প্রশমিত অবস্থায় রয়েছে, সেটা তো আমার আগেই বললাম। তাহলে শুধু হরিজন্টাল যে বলটা সেইটাই প্রত্যায়নী বল বা কার্যকারী বল হিসাবে কাজ করতেছে। তো এখানে লিখি যে এমজি কস থিটা বল সুতার টানের জন্য প্রশমিত হয় এবং এমজি সাইন থিটা বল প্রত্যয়নী বল বা কার্যকারী বল হিসাবে কাজ করে। একই কথা, প্রত্যয়নী বল হিসাবে কাজ করে, ঠিক আছে। তো এটা বইতে আছে, এই যে লেখাটুকু আমি লিখলাম এটা তোমরা বই দেখেও লিখতে পারো, বইতে আরো সুন্দর করে আছে, আমি আমার ভাষায় লিখলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে বলে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো প্রযুক্তি বল ইকুয়াল হচ্ছে তার বিপরীতে প্রত্যয়নী বল, অর্থাৎ এই কার্যকারী বলটা, অর্থাৎ ফোর্স প্রয়োগ করছো এফ, তার বিপরীতে কাজ করতেছে কার্যকারী বল এমজি সাইন থিটা, অবশ্যই বিপরীতে কাজ করতেছে মানে কি তোমার নেগেটিভ সাইন। তাহলে আমি লিখতে পারি যে প্রযুক্ত বল ইকুয়াল মাইনাস কার্যকারী বল, ঠিক আছে। প্রযুক্ত বল হচ্ছে কি এফ, কার্যকারী বলটা হচ্ছে এমজি সাইন থিটা। তা আশা করি এইটুকু বুঝছো। এফ সমান আমরা কি জানি এম এ, আবার এম জি সাইন থিটা এখানে যা আসে লিখলাম। এখন এম এম কাটো, এ ইকুয়াল মাইনাস জি ইন্টু সাইন থিটা। তো এখন দেখো সাধারণত এই যে বিস্তার মানে কৌণিক বিস্তার, এই কোণটা কিন্তু সাধারণত 4 ডিগ্রিরও কম হয়, ঠিক আছে, মানে অনেক ক্ষুদ্র একটা কোণ। তা আমরা জানি সাইন থিটার ক্ষেত্রে তুমি যদি ক্ষুদ্র একটা কোণ নাও
তাহলে সেক্ষেত্রে cos 0 ডিগ্রি মান 1, কিন্তু সাইন 0 না নিয়ে 0 থেকে একটু হালকা বেশি, মানে খুবই হালকা 0.1 নিলে আবার যা তাই আসে। তুমি ক্যালকুলেটারে লিখবা সাইন 0.11 দিয়ে দেখবা মান খুব বেশি আসে না, একদম তাই আসে। তো এই ক্ষেত্রে সাইন থিটার মান থাকে হলো তোমার থিটা, এ সমান সমান মাইনাস জি ইন্টু থিটা। তো এখানে তুমি লিখতে পারো যে থিটা এর মান ক্ষুদ্র বিবেচনা করলে সাইন থিটা ইকুয়াল থিটা হয়, এটা লিখে দিতে পারো। আচ্ছা, তাহলে আমার একটু মুছতে হবে, তাহলে জায়গা হবে, নাহলে একেবারে নিচের দিকে চলে আসছে। তো তোমরা এটুকু স্ক্রিনশট দিতে পারো বা এটুকু লিখে নিতে পারো। এর পরের অংশে আমি আসি। তো দেখো তাহলে কি হলো এখানে, এ ইকুয়াল মাইনাস জি ইন্টু থিটা। তো আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রে এটুক ব্যাসার্ধ এবং এইটুক কি একটা বৃত্তচাপ, আর এটা হচ্ছে যদি একটা থিটা কোণ হয়, তো এটা হচ্ছে তোমার বৃত্তচাপ। তাহলে তোমরা এসএসসিতে পড়ছো কি, থিটা সমান বৃত্তচাপ বাই তার হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপটা হচ্ছে এল, ব্যাসার্ধটা হচ্ছে আর, থিটা ইকুয়াল এল বাই আর। তাহলে এই যে এইখানে দেখো, এটা যদি আমি একটা বৃত্তের মতন কল্পনা করি, যে এটা মনে করো একটা বৃত্ত, তাহলে এখান থেকে এইটুক কি তার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি বৃত্তচাপ। তাহলে এখানে কি লিখতে পারি, এখান থেকে এখানে থিটা ইকুয়াল বৃত্তচাপটা হচ্ছে এক্স আর ব্যাসার্ধ হচ্ছে এল। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে এটা যদি তুমি একটা বৃত্ত কল্পনা করো, তাহলে এখানে ব্যাসার্ধটা হচ্ছে তোমার এল, ঠিক আছে, আর বৃত্তচাপ হচ্ছে এই যে এইটুক দূরত্ব গেছে না, এইটুক হচ্ছে এক্স। তাহলে এই মানটা তুমি এখানে বসাই দাও, থিটার মান হচ্ছে এক্স বাই এল। তাহলে এখানে কি লেখা যায়, জি বাই এল ইন্টু হচ্ছে তোমার এক্স। তাহলে এখানে আমি এটুকু মুছে দিই, তোমরা এখান থেকে আবার দেখো। হ্যাঁ, তাহলে এখান থেকে এ ইকুয়াল হচ্ছে মাইনাস জি বাই এল ইন্টু হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দূরত্বের অভিকর্ষ ত্বরণের মান কিন্তু হয় ধ্রুবক, ঠিক আছে, তাহলে এই যে জি বাই এল এটুকু আমার ধ্রুবক হিসাবে কাজ করতেছে, তাই আমি ধ্রুবকের মান এখানে ওমেগা স্কোয়ার হিসাবে লিখলাম। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা যেমন পি সমানুপাতিক এফ, তাহলে আমরা এখানে কি করি, সমানুপাতিক বা প্রপোর্শনাল ওঠানোর জন্য ইকুয়াল দিয়ে কে এফ নিয়ে আসি, তাই না, কে একটা কি সমানুপাতিক ধ্রুবক ধরি, সমানুপাতিক ওঠানোর জন্য ইকুয়াল এবং তোমার ধ্রুবক মান নিয়ে আসি। তাহলে এখন আমি সমানুপাতিক আনতে চাচ্ছি, তাহলে কি করব, আমার ইকুয়াল আর এই ধ্রুবক মানটা উঠাই ফেলতে হবে। তাহলে ইকুয়াল আর এই ধ্রুবক মানটা উঠাবো, তাহলে এ সমানুপাতিক হচ্ছে তোমার এক্স, আর এখানে তো মাইনাস ছিল আগের থেকে। তাহলে দেখো এখানে কি হইল, যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সরল দোলন গতির যে বৈশিষ্ট্য পড়ছিলাম বা সংজ্ঞা পড়ছিলাম, সেখানে ছিল কি, যে গতির ত্বরণটা হচ্ছে কি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখানে তুমি লিখতে পারো যে অতএব ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণটা হচ্ছে কি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আচ্ছা, তাহলে
অতএব সরল দোলকের গতি সরল দোলন গতি প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন তোমাকে যদি বলে যে দোলনকাল প্রতিষ্ঠা করো, ঠিক আছে, এই প্রশ্নটা যদি বলে দেয় তাহলে কি করবা? দোলনকাল হচ্ছে কি, একটা সরল দোলকের যখন তুমি এক প্রান্ত থেকে এই বব বা পিণ্ডটা যখন ছেড়ে দিবা, তখন এইখান থেকে যাইতে এই পর্যন্ত আসতে 1 সেকেন্ড লাগে, এইখান থেকে আবার ফিরে আসতে 1 সেকেন্ড লাগে। তার মানে এই যে এখান থেকে গেল আবার ফিরে আসলো, এটা পূর্ণ দোলন হলো। তাহলে পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে সেটা হচ্ছে সরল দোলকের দোলনকাল বলে। ঠিক আছে, তখন যদি বলে দোলনকাল প্রতিষ্ঠা করো তাহলে কি করবা দেখো। তাহলে আমরা জানি এখানে কি লিখলাম যে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে g/l। তাহলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে g/l। এখন আবার তোমরা বৃত্তাকার গতিতে কিন্তু পড়ছো যে ওমেগা সমান সমান কি 2π ভাগ হচ্ছে t। তাহলে 2π ভাগ t এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে g/l। তাহলে এখানে যদি তুমি স্কোয়ার করো তাহলে কি হয়, 4π স্কোয়ার বাই t স্কোয়ার ইকুয়াল g/l। তা এখন হচ্ছে আমি t এর মান বের করব, তাহলে কি লেখা যায়, t স্কোয়ার g ইকুয়াল 4π স্কোয়ার l। তাহলে t সমান সমান 4π স্কোয়ার l ভাগ হচ্ছে g। তো এখন যদি তুমি রুট করো তাহলে কি হয়, t সমান সমান রুট ওভার 4π স্কোয়ার l ভাগ হচ্ছে g। তাহলে রুট করলে 4 কি হয়ে গেল 2 আর পায়ের উপর স্কোয়ার সেটা তো থাকলো না, তাহলে রুট ওভার l ভাগ g। তাহলে এটা হচ্ছে সরল দোলকের দোলনকালের সূত্র, t সমান 2π রুট l বাই g। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আসো, আমার সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের করো। তো সেকেন্ড দোলক মানে কি, যে এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড সময় নিচ্ছে পূর্ণ দোলনে, এইটাই। তো সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য এটা তোমার আসতে পারে। তাহলে আসো আমরা বের করি। তাহলে দোলন কাল সমান আমি শিখলাম t সমান 2π রুট ওভার l ভাগ g। এখন তোমাকে বলো সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের করো। কার্যকারী দৈর্ঘ্য মানে তো l, এখন t সমান সমান হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখন এইটাকে আমি l সমান বের করব, তার মানে কি উভয় পাশে আমার কি করতে হবে, বর্গ 4π স্কোয়ার, রুট করলে l উঠে গেল আর নিচে থাকলো g। তাহলে কি লেখা যায়, 4π স্কোয়ার l সমান সমান g/t স্কোয়ার, l ইকুয়াল g/t স্কোয়ার ভাগ হচ্ছে 4π স্কোয়ার। তাহলে l সমান সমান g, টির মান হচ্ছে কি 2 যদি স্কোয়ার করো মানে 4 ইন্টু হচ্ছে পাই স্কোয়ার। তাহলে এই 4 কাটা, l সমান সমান হচ্ছে g ভাগ পাই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তোমার সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আছে। হ্যাঁ, দেখো সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য। আচ্ছা, তারপর সরল দোলন গতির বৈশিষ্ট্য, এটা তো প্রথমে আমি তোমাদের বললাম। এরপরে হচ্ছে সরল দোলকের সূত্রসমূহ। হ্যাঁ, এইটা ইম্পর্ট্যান্ট আছে, আমি একটু তোমাদের বোঝাই দিই, তাহলে তোমাদের আরও সহজ লাগবে। তো দেখো, সরল দোলকের সূত্র হচ্ছে 4টা। সরল দোলকের
সূত্র, চারটা সূত্র। তো চারটা সূত্রের প্রথম সূত্রকে বলা হয় সমকাল সূত্র। তো সম মানে কি? সমান। সম কথার অর্থ কি? সমান। আর কাল মানে কি? সময়। সমান সময়। অর্থাৎ যদি বিস্তার মানে এই যে কৌণিক বিস্তার, এখান থেকে এইটুকু গেলে এটাকে কি বলে? বিস্তার বলে। তাই বিস্তার যদি থিটার মান 4 ডিগ্রি বা তার কম হয়, তাহলে দোলনকাল সমান সময়ে সমান পথ অতিক্রম করবে বা সমান সময় লাগবে প্রতিটি দোলনের জন্য। ঠিক আছে? যে 4 ডিগ্রির মধ্যে থাকলে এখানে দেয়াই আছে, দেখো যে থিটা লেস দ্যান ইকুয়াল 4 ডিগ্রি বা লেস দ্যান ইকুয়াল আছে। হ্যাঁ, আচ্ছা, যেখানে এল, জি এবং টিটা হচ্ছে কি? একটা কনস্ট্যান্ট মান, যে টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখানে কি এল, টি, জি সবগুলো হচ্ছে কি? একটা কনস্ট্যান্ট মান। ঠিক আছে? 2 নম্বর সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্যের সূত্র। তো 2 নম্বর সূত্রের ব্যাপারটা হচ্ছে, যদি ববের বিস্তার 4 ডিগ্রির মধ্যে হয়, এটাও একই কথা, যে বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ যদি এখানে এই ববের বিস্তারটা 4 ডিগ্রির মধ্যে হয়, তাহলে নির্দিষ্ট স্থানে সরল দোলকের যে কার্যকারী দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা হবে কি? দোলনকালের বর্গমূলের সমানুপাতিক। তার মানে টি সমানুপাতিক রুট ওভার এল, মানে দোলনকালটা হবে কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবং এইখানে অবশ্যই কি তোমার জি একটা কনস্ট্যান্ট মান হিসেবে বিবেচিত হচ্ছে, ধ্রুবক। 3 নম্বর হচ্ছে ত্বরণের সূত্র। এখানে ওই একই কথা, যে তোমার যদি বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে হবে কি? দোলনকালটা হবে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তনাপাতিক। ঠিক আছে? 1/g। এইটা হচ্ছে, ও সরি একটু ভুল গেছে, 1/√g, এইটা বর্গমূলের ব্যস্তনাপাতিক। ঠিক আছে? দোলনকালটা হবে বর্গমূলের ব্যস্তনাপাতিক। এটা হচ্ছে ত্বরণের সূত্র। আচ্ছা, আর কি আছে? চতুর্থ সূত্র হচ্ছে ভরের সূত্র। মানে যদি বিস্তারটা 4 ডিগ্রির মধ্যে হয়, তাহলে ওই যে পিণ্ডটা আছে সেটার আকার, আকৃতি বা আয়তন, এগুলো হচ্ছে কি তোমার ওই মানে দোলনকালটা পিণ্ডের যে ভর বা এগুলোর উপরে নির্ভর করে না। অর্থাৎ এইটার বিস্তারটা যদি 4 ডিগ্রি হয়, এইটা যেমন আকার বা যে এরকম আকৃতিরই হোক না কেন, সেইটা এই দোলনকালের উপরে কখনোই প্রভাব ফেলবে না। ঠিক আছে? এটার উপরে নির্ভর করবে না। এটা যদি 4 ডিগ্রি হয়, ওই প্রথম কথাটাই কিন্তু আবার শেষে চলে আসছে। প্রথমে কিন্তু আমরা বলছিলাম যে 4 ডিগ্রির মধ্যে হলে দোলনকালটা সমান সময় দিবে। এই শেষে যাও একই কথা, যে এই পিণ্ডটা তুমি যতই বড় বানাও, এরকম এত বড় যদি হয়, ওইটা যদি 4 ডিগ্রি হয়, এর কি করবে? সমান সময় দিবে। ঠিক আছে? এর যে ছোট বড় যাই হোক না কেন, এর আকার আকৃতির উপর নির্ভর করবে না। তো এই হচ্ছে 4টা সূত্র। তো আশা করি বুঝতে পারছো। তো এইখানে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি, সরল দোলকের গতি, সরল দোলন গতি প্রমাণ করো, সেটা করে দিলাম। সরল দোলন গতির বৈশিষ্ট্য সেগুলোও লিখে দিছি। সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য সেটাও লিখে দিছি। সরল দোলকের সূত্রসমূহ এটা তোমাদের বোঝাই দিলাম, এটা বইতেই আছে, তোমরা এখান থেকে লিখে নিও। 4 নম্বর হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনলাইনে একটা কোর্স চালু করছি, যেটা খুবই স্বল্প মূল্যে, মাত্র 499 টাকায়। তোমরা এই কোর্সে অনলাইনের রেকর্ড,
লাইভ এবং গুরুত্বপূর্ণ সাজেশন পাবা এই 499 টাকার মধ্যে। তো যারা যারা এখনও কোর্সে ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাও। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আবার করব। তো পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।